তাই না? ওর সাথে মারুফ, রকিবুল, মেহেদি, হ্যাঁ একটু জয়েন করবেন, হ্যাঁ যে যাতে মিস না হয়। আমরা আমাদের ল্যারাভেল ব্যাচ 6 এর ডে 17 আলোচনায় স্টার্ট করতে যাচ্ছি। আজকে ছুটির আগের কারিকুলাম অনুযায়ী অ্যাজাক্স আলোচনা শুরু করার কথা, এবং আমি অ্যাজাক্স নিয়ে আলোচনা শুরু করছি। এখন অ্যাজাক্সটা নিয়ে কথা বলবো এবং অল্প বিস্তর কিছু আলোচনাও হয়তো লাস্ট ডেতে 10 মিনিট মতো আমি করেছিলাম, তাই কিনা? তো ওইটারই কন্টিনিউশন এবং ওটাকেই একটু এগিয়ে নেওয়ার চেষ্টা আর কি। কিছু স্যাম্পল কোডও প্রোভাইড করব আমাদের গ্রুপে, যাতে আপনারা গ্রুপ থেকে সেটাকে নামিয়ে নিতে পারেন, এবং ওইটার উপরেই কোডিং আলোচনা স্টার্ট করবে, একদম পিওর অ্যাজাক্সের ইমপ্লিমেন্টেশন আর কি। যে আমাদের যে লাইব্রেরি গুলো আছে সেই লাইব্রেরি গুলোর ইউজ আমরা দেখব। লাইব্রেরি গুলো বলবো না, লাইব্রেরিটার ইউজ আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করব। আমি আপনাদের জন্য যেটা করছি, একটা ছোট্ট এক্সাম্পল আজকে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই গ্রুপে জয়েন অবস্থায় আছেন, আমি আপলোড করে দিচ্ছি আমাদের গ্রুপটাতে। অ্যাজাক্স ল্যারাভেল ব্যাচ 6 নামে একটা জিপ ফাইল আপলোড দিয়েছি। আপনারা যেটা করেন, এটা ডাউনলোড করেন এবং সার্ভারে রাখেন। দুইটা ফাইল আছে, search.php আর ajaxsearch.php নামে। আমি বেসিক্যালি গতদিন অ্যাজাক্স নিয়ে কথা বলছিলাম, যখন আমরা অ্যাজাক্সের আলোচনাটা শুরু করেছিলাম লাস্ট ডেতে, এবং এটাও বলেছিলাম যে ফার্স্ট টাইম অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করে কে? গুগল। হ্যাঁ, এবং অ্যাজাক্সের এই ইমপ্লিমেন্টেশনটা
শুধু পাওয়া যেত কোথায়? আই ব্রাউজারে, ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে। হ্যাঁ, ভিডিও কোডটা, আচ্ছা আচ্ছা। সো দেখছি এখন যেটা বলছিলাম যে 16তম দিনের ক্লাসটা আপলোড হয়নি, আমি আপলোড এখন করে দিচ্ছি। এটা একটু বলবেন, যদি না হয় একটা ফোন দিয়ে একটা SMS দিয়ে বলবেন, হ্যাঁ, যেটা আপলোড হয় নাই। অবশ্য কাউকে কিন্তু দিয়ে দিয়েছিলাম মোস্ট প্রবাবলি, ভিডিওটা দিয়েছি, দেখি এর ভেতরে আছে কিনা। হ্যাঁ, কিন্তু ভিডিও দিয়েছি, এটা দিইনি। বাই দ্য ওয়ে একটু মনে করিয়ে দেবেন। আচ্ছা, যে বলছিলাম যে অ্যাজাক্স এর যে কাজটা, অ্যাজাক্স এর ইমপ্লিমেন্টেশনটা মূলত ফার্স্ট করে আই ব্রাউজার এবং গুগল সার্চ ইঞ্জিন। গুগল সার্চ ইঞ্জিন ইমপ্লিমেন্ট করে, সাপোর্ট দেয় কে? আই ব্রাউজার, রাইট? সো আই ব্রাউজারই ফার্স্ট ইমপ্লিমেন্টেশনে আসে। এদের যে ক্লাস, জাভাস্ক্রিপ্টের যে ক্লাসটার মাধ্যমে অ্যাজাক্স ইনিশিয়েট করা হতো, সেই ক্লাসটার নাম অ্যাক্টিভএক্স অবজেক্ট। রিপিট করছি, অ্যাক্টিভএক্স অবজেক্ট। আমি এখানে লিখছি, এভাবে লিখে অ্যাক্টিভ, এক্সটা বড় হাতের, অ্যাক্টিভএক্স, এই যে অবজেক্ট, খেয়াল করেছেন? অ্যাক্টিভএক্স অবজেক্ট, জাভাস্ক্রিপ্টের অ্যাক্টিভএক্স অবজেক্ট, রাইট? এটা বেসিক্যালি একটা ক্লাস, যে ক্লাসটা ফার্স্ট অ্যাজাক্স ইনিশিয়েট করার জন্য কাজ করে। সো এই টেকনোলজিটা মূলত অ্যাপ্লিকেশনকে পাওয়ারফুল করার জন্য। কোথায় এর ইউজ? আমরা যখন পিএসপি শিখতে এসেছিলাম, আমরা কিন্তু বলেছিলাম যে ইউজ কোথায়। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে সফটওয়্যারে ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের পিএসপি ইউজ হবে, HTML স্ট্রাকচার বানানোর জন্য, CSS ডিজাইন করার জন্য, রাইট? এবং পিএসপি হবে সার্ভারে লজিক ইমপ্লিমেন্ট করার জন্য, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এবং এটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য। ডেটাবেজ ইউজ হবে কার জন্য? মেমোরির জন্য, রাইট? ডেটাবেজ ইউজ হবে মেমোরির জন্য। অ্যাজাক্স কোথায় ইমপ্লিমেন্ট করা হবে? সাইটকে পাওয়ারফুল করার জন্য, ইউজারের ইন্টারাকশনটাকে বাড়ানোর জন্য, ইউজার ফ্রেন্ডলি করার জন্য। আপনাকে কেউ যদি কোশ্চেন করে যে অ্যাজাক্স কেন ইউজ করব, আপনি সরাসরি বলবেন অ্যাপ্লিকেশনকে বা সাইটকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা অ্যাজাক্স ইউজ করে থাকি। সার্চ ইঞ্জিনে এর মানে ইম্প্যাক্টটা কোথায়? মানে অ্যাজাক্স যে পাওয়ারফুল করছে সাইটকে, কিভাবে, কোন সেন্সে পাওয়ারফুল করছে বা ইউজার ফ্রেন্ডলি করছে? একটু খেয়াল করেন যে ইউজার ফ্রেন্ডলি এবং পাওয়ারফুল বোথ হচ্ছে কি, আমি যখন কোন একটা কিওয়ার্ড লিখছি, সে আমাকে সাজেস্ট করছে কিওয়ার্ড গুলো, রাইট? এবং ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে, রেজাল্টও কিন্তু চলে আসে, চেঞ্জ হয় না? রেজাল্টও চেঞ্জ হয়। সো আমাকে কিন্তু টাইপ করতে করতেই রেজাল্ট দিচ্ছে, এক্সট্রা করে সার্চ বাটন প্রেস করতে হচ্ছে না। এটা ইউজার ফ্রেন্ডলি। আরেকটা জিনিস ইউজার ফ্রেন্ডলি, যে আমি যে কিওয়ার্ডটা লিখতে যাচ্ছি সেটা হয়তো আমি কারেক্ট লিখতে পারছি না, আমাকে সাজেস্ট করছে, আমি তার ভেতর থেকে চুজ করতে পারছি, রাইট? এবং যেগুলো সাজেস্ট করছে তার রিলেটেড ডাটাগুলো সার্চ ইঞ্জিনের কাছে আছে বলেই কিওয়ার্ড গুলো সে সাজেস্ট করছে। এবং আমরা যখন প্র্যাকটিস করি, সার্চ করি, আমরা কিন্তু সাজেশন থেকেই ম্যাক্সিমাম নিয়ে থাকি এবং কারেক্ট ডাটাগুলো পাই। এভাবেই সে কি করছে? সাইটটাকে পাওয়ার্ড করছে। সে যদি আমাকে সাজেস্ট না করতো আর আমি যদি ঠিক মতো কিওয়ার্ড লিখতে না পারতাম, তাহলে কি সার্চ ইঞ্জিন আমাকে ডাটা দিতে পারতো বা কারেক্ট ডাটা পর্যন্ত সহজে পৌঁছানো যেত? আমরা হয়তো এত মজা পেতাম না যেটা এখন গুগলে সার্চ ইঞ্জিন ইউজ করে পাচ্ছি। গুগলে যখন আমরা মজা পেতাম না, কম যেতাম, তার রেভিনিউ কম হতো। সেটা আমাকে ফ্রি সার্চ করতে দিচ্ছে, বাট তার রেভিনিউ কোথায়? অ্যাড। অ্যাড কখন পাবে? যখন ভিজিটর বেশি। যেখানে 300 কোটি লোক প্রতিদিন আসছে, আমাদের 3 কোটি, একটু চিন্তা করেন, আমাদের 3 কোটি পিক আওয়ারে প্রথম চ্যানেল আয়ের খবরটা দেখে। চ্যানেল আয়ের খবর 7:30 বা 7টার যে খবরটা হয়, একদম পিক বলা হয়, পিক আওয়ার সেটা, এবং সবচেয়ে বেশি ট্যারিফ বলা হয়। টিভির যে ট্যারিফ, এটা এই পর্যন্ত উঠেছে অ্যারাউন্ড 3 crore, এটা চ্যানেল আয়তে খবরের সময়টাতে। এবং এই কারণে
ওদের খবরের মধ্যে যখন 15 সেকেন্ডের অ্যাড দেওয়া হয়, সেই 15 সেকেন্ডের অ্যাড বা 40 সেকেন্ড বা 30 সেকেন্ডের যে অ্যাড গুলো, ওই অ্যাড গুলোর ওই যে শিরোনামের পরে যে অ্যাডটা, ওর কস্টিংই প্রায় 2.5 লক্ষ টাকা। জাস্ট একবার দেখাবে 2.5 লাখ টাকা নেবে। এখন মনে হয় বেশি, এটা অনেকদিন আগের খবর, আমার জানা নেই। এটা আপনি চ্যানেল আই নিউজ পেপার থেকে থেকে ওয়েবসাইট থেকে দেখতে পারেন ট্রাফিক গুলো, টেরিফ গুলো, বহু আগের ইনফরমেশন। যেটা নন রেগুলার টাইম, যেগুলো পিক আওয়ার ধরা হয় না, সেগুলোতে পার সেকেন্ডের জন্য 1000 টাকা করে ধরা হয়। মাই টিভির মতো আছে না চ্যানেলগুলোতে, যে নর্মাল যেটা টিভি চ্যানেলগুলো, এবং পিক অফ পিক নাই, ওখানেই এই অবস্থা। তাহলে ওদের ভিজিটরের উপর বেস করে কিন্তু পেমেন্ট, আদারওয়াইজ তো কেউ দেবে না, দেবে? এবং যেখানে এত বেশি ইউজার, সেখানে ডেফিনেটলি অনেক কস্টিং, অনেক কিছু ইনভলভ। এবং প্রচুর লোক আসবেও কি মার্কেটিং করতে। সো এটা বেসিক্যালি সিস্টেমের পাওয়ার। সো সার্চ ইঞ্জিন গুলো এখন সবাই সেটা ইউজ করছে। আমরা রেগুলার যে ওয়েবসাইট গুলো ভিজিট করি, সেখানেও যদি আমরা খেয়াল করে দেখি, অ্যাজাক্স এর ইমপ্লিমেন্টেশন আছে হিউজ। অ্যাপস গুলোতে যদি আপনারা যান, ওখানে অ্যাজাক্স ছাড়া চিন্তাই করা যায় না, আপনি অ্যাপস ইউজ করতেই পারবেন না। আপনার মোবাইল স্মার্টফোন গুলোতে আপনি ফেসবুক ইউজ করছেন, আর অ্যাজাক্স টেকনোলজি নাই, রাইট? ওটা কি ইউজ করতে আদৌ পারা যাবে ওই অ্যাপ্লিকেশনটা? ডেফিনেটলি নট। আচ্ছা, সো সাইট পাওয়ারফুল করার ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করছে জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্টের এই পার্টিকুলার টেকনোলজিটা। আর আমরা যখন এই টেকনোলজি নিয়ে কথা বলছি, তখন মূলত এর প্র্যাকটিক্যাল যে ইমপ্লিমেন্টেশনটা, এর যে কোডিং এরিয়াটা, সেটা একটু দেখার চেষ্টা করব, যেখানে আমাদের মূলত কাজ করতে হবে। কিছু স্যাম্পল কোড যেটা আমি অলরেডি আপনাদের প্রোভাইড করেছি, এবং ওই স্যাম্পল কোডগুলো আমরা আস্তে আস্তে করে টেস্ট করব, বুঝবো ওই কোডগুলো এবং কিভাবে কাজ করে সেটা একটু জানার চেষ্টা করব, এবং পরবর্তী এক্সাম্পল এক্সিকিউট করার চেষ্টা করব। আমি যে এক্সাম্পলটা আমি আপনাদের দিয়েছি, সেই এক্সাম্পলটাকে আমি নেটবিনসে নিয়ে নেই। আমরা তো রুট থেকে পাবলিককে সরাতে পেরেছিলাম না, সরাই তো কাজ করেছে htdocs দিয়ে। আচ্ছা, ইন দ্যাট কেস আপনাদের প্রজেক্ট ডেপ্লয়মেন্টে যখন আপনি লাইভ সার্ভারে প্রজেক্ট তুলবেন, সেক্ষেত্রে কোনো হ্যাসেল নেই। সরাসরি আমাদের এখন যে অবস্থাটা প্রজেক্টের, ওটা যদি আপনি আপনার লাইভ সার্ভারে তুলতে চান, কেউ জাস্ট htdocs এর রুট প্রজেক্ট ফোল্ডার থেকে ফাইলগুলো ট্রান্সফার করে দিতে হবে কোথায়? আপনার হোস্টিং সার্ভারে ফাইল ম্যানেজারের মধ্যে পাবলিক html নামে যে ফোল্ডারটা আছে, সেখানে ছেড়ে দিলেই হবে। শুধু চেঞ্জ করতে হবে ডেটাবেজের কানেকশনটা। ইএনবি ফাইলে ডেটাবেস কানেকশন হয় না, ইএনবি ফাইলে ডেটাবেস কানেকশনটা আমরা একটা প্রজেক্ট আপলোড করে দেখব। কারো যদি ফ্রেশ ডোমেন হোস্টিং থাকে, সেক্ষেত্রে ফ্রেশ, অথবা আমার যে shofilalam.com-টা আছে তার সাব ফোল্ডার হিসেবে। ঠিক আছে? যদি কারো থাকে, নেক্সট উইকে আমরা এই ব্লগটাকেই তুলে দিতে পারি। যতটুকু আমরা করেছি, আমরা লাইভে এই সাইটটা কিভাবে ডেপ্লয় করি সেটা একটু দেখব। আচ্ছা, তো আমি প্রজেক্ট আকারে নিয়ে নিচ্ছি এবং কোডগুলো নিয়ে একটু আলোচনা শুরু করছি।
আচ্ছা, আমি একটু সোর্স কোডটাতে আসি এবং তারপর এক্সাম্পলটাতে আসব। একটু চেক করি যে আমাদের এটার কি অবস্থা বা কি কাজ। আচ্ছা, Ajax Live Bash Geo6 এখানে একটা পেজ আছে যেটাকে আমি বলছি Ajax Search। এটা পিএসপি ফাইল। এখানে আমরা জানি যে HTML CSS জাভাস্ক্রিপ্ট পিএসপি সব লিখতে পারি পিএসপি ফাইলের মধ্যে, রাইট? আর একটা হচ্ছে পিওর পিএসপি ফাইল, রাইট? যখন এই পেজটা Ajax Search, এই পেজটা আমাদের সামনে আসছে Ajax Search, আমি যখন ক্লিক করলাম, এটা কিন্তু সার্ভার সাইড পেজ, যেহেতু পিএসপি ফাইল সার্ভার পেজ। যখন আমি এটা ক্লিক করছি, এই কোডগুলো যদি তার ভেতরে পিএসপি থাকে, রান করবে কোথায়? পিএসপি সার্ভারে, অ্যাপাচিতে। আর বাকি সকল কোড জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল সিএসএস এক্সিকিউট হবে কোথায়? এসে ব্রাউজারে। যখন আমাদের সামনে আসবে তখন এই পেজটাকে আমরা বলবো ক্লায়েন্ট সাইড। এই পেজটা এখন আমাদের কোথায় আছে? ক্লায়েন্ট সাইডে আছে, রাইট? আমি যদি মনে করেন যে এখান থেকে আমি যদি ডেটাবেস পর্যন্ত চলে যেতে চাই কোনো ইনস্ট্রাকশন নিয়ে, তো আমি কি ক্লায়েন্ট সাইড থেকে সরাসরি ডেটাবেসে যেতে পারবো? জাভাস্ক্রিপ্ট কি সরাসরি ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারে? পারে না। সো আমাকে ডেটাবেস পর্যন্ত যেতে হলে আমাকে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে যেতে হবে, সার্ভার ডেটাবেসে যাবে। অথবা ক্লায়েন্ট এন্ডের ডাটাগুলো যদি আমরা হ্যান্ডেল করতে চাই বা সার্ভার সাইডের কোনো লজিক যদি আমরা এখানে এসে ইমপ্লিমেন্ট করতে চাই, মোস্ট অফ দ্য কেসেসে অ্যাজাক্স যেটা করে থাকে যে ডেটাবেসের ইন্টারাকশনটা খুব দ্রুত করার জন্য ইউজারের ওয়ার্কিং স্টেপটা কমানোর জন্য আমরা মূলত কি করে থাকি? অ্যাজাক্স এর ইউজ করে থাকি, রাইট? সো মনে করেন আমি লাইক করছি, ওটা ডেটাবেসের একটা আপডেট। আমি ডিসলাইক করছি, ওটাও ডেটাবেসের একটা আপডেট। আমি কমেন্টস করছি, ডেটাবেসে কিছু একটা সেভ হচ্ছে, রাইট? ওখানে কিন্তু দুইটা কাজ হচ্ছে, লাইক, ডিসলাইক বা কমেন্টস। আপনি যখন লাইক করছেন মূলত কি হচ্ছে? ডেটাবেসে একটা ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে একটা ইনস্ট্রাকশন যাচ্ছে, সেই ডেটাবেসে একটা ফিল্ড আপডেট করছে এবং ওই ডাটাটা, আপডেটেড ডাটাটা আবার আমার ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিচ্ছে। বিষয়টা বোঝেন? আমি যখন কোনো একটা ছবিতে লাইক করছি, সেখানে কি হচ্ছে? আমি ক্লায়েন্টে আছি, আমি যখন বাটন প্রেস করলাম, লাইক বাটন প্রেস করলাম, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাসিনক্রোনাস প্রসেসে ইনস্ট্রাকশনটা চলে গেল কার কাছে? সার্ভারের কাছে। যে কারণে পেজটা লোড হয় নাই। অ্যাসিনক্রোনাস প্রসেস হাইপারটেক্সট প্রোটোকল ইউজ করে না, কি ইউজ করে? XML ইউজ করে।
যার মাধ্যমে সেটা চলে গেছে কোথায় সার্ভারে সার্ভার বলতে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ পিএসপি ওইটাকে ইনস্ট্রাকশনটা নিয়ে ডেটাবেজের পার্টিকুলার ফিল্ডে ডাটাকে আপডেট করেছে করে আপডেটেড ডাটাটা আবার আমার কাছে পাঠাচ্ছে কি আকারে রেসপন্স টেক্সট আকারে যেটা বোঝাতে পারছি সো আমি যখন কোনো একটা বাটন প্রেস করছি কোনো একটা লিংক প্রেস করছি যদি সেটা অ্যাজাক্স দিয়ে হয় তাহলে এটা ক্লায়েন্ট থেকে ইনস্ট্রাকশনটা অ্যাসিনক্রোনাস প্রসেসে কার কাছে যাবে সার্ভার সাইডে যদি ডেটাবেস রিলেটেড হয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ যাবে কোথায় ডেটাবেসে দেন ডেটাবেসের কাজ সেরে সে ওটাকে রেসপন্স আকারে পাঠাবে কার কাছে ক্লায়েন্টের কাছে যখন এটা এসে আবার ডিসপ্লে হবে তখন তার কাজ সম্পন্ন রাইট আমি ফার্স্ট এক্সাম্পলটাতে যেটা করব অ্যাজাক্স এর মাধ্যমে সেটা হচ্ছে ডেটাবেসকে রাখবই না আমি শুধু ক্লায়েন্ট থেকে সার্ভারে যাব সার্ভার আমাকে শুধু একটা ছোট্ট রেসপন্স দেবে কিছু একটা টেক্সট আমাকে ধরিয়ে দেবে ওই টেক্সটটা এনে আমি এখানে ডিসপ্লে করব যে এক্সাম্পলটা আমি দিয়েছি অ্যাজাক্স সার্চ সেটা মূলত ক্লায়েন্ট থেকে সার্ভারের একটা অ্যারের কিছু ডাটা আমরা সার্চ করছি এর জন্য বাটনও প্রেস করার দরকার নেই এবং পেজ লোডিং এরও প্রয়োজন নেই টাইপিং পিরিয়ডেই সার্চটা হবে এজন্য এই প্রসেসটাকে আমরা কি বলছি অ্যাজাক্স হ্যাঁ অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্রসেস চেক করেন প্রাথমিকভাবে আমাকে বলে দিচ্ছে নট ফাউন্ড ওকে আমি যখন টাইপ করছি মনে করেন পি টাইপ করেছি অ্যারের একটা ইন্ডেক্স আছে পিএসপি সো পিএসপি পেলেই সে ফাউন্ড বলবে রাইট অথবা জেএস পেলেই সে ফাউন্ড বলবে অথবা সিএসএস পেলেই ফাউন্ড বলবে কারণ আমি একটা অ্যারে তৈরি করে রেখেছি অ্যারের ভেতরে ওই স্ট্রিং গুলো দিয়ে রেখেছি আমি বলেছে যদি ম্যাচ করে তাহলে ফাউন্ড না বললে না করলে নট ফাউন্ড সো পিএইচপি একটু খেয়াল করেন পিএসপি ফাউন্ড হ্যাঁ আমি যদি বলি পিএসপি1 not found PSP2 not found but আমি যদি লিখি C not found S not found S found বিষয়টা বোঝা যাচ্ছে সো এখানে স্পেসিং বা আদার্স অনেক কিছুরই দরকার আছে সেটা আমরা দিতে শিখব বাট এই কাজটা কিভাবে হচ্ছে তার মানে কি অ্যাজাক্স এর যে ক্লাস অ্যাজাক্স এর যে ফাংশন বানানোর প্রসেস সবই কি ছোট্ট এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে আমরা কি কোডটুকু দেখেছি সবাই আমরা একটু রিড করি কোডটা আমার সার্চ ভিউ পেজে কি কোড আছে আর সার্চ পেজটাতে কি কোড আছে সেটা নিয়ে আমি আলোচনাতে আসি একটা ডেটাবেস নিয়ে কাজ করছেন মনে করেন ব্লক টেবিলে একটা নতুন ফিল্ড অ্যাড করবেন ব্লক টেবিলে কোনো একটা কলামের নাম আপনি চেঞ্জ করবেন তখন আপনি যদি ডেটাবেসে গিয়ে করে আসেন তাহলে যে মাইগ্রেশন টেবিলগুলো তৈরি হয়েছিল সেটা তো আর আপডেট হলো না বুঝতে পেরেছেন ওই মাইগ্রেশন টেবিলগুলোতে চেঞ্জ করে রোল ব্যাক করবেন ফার্স্টে তারপরে আবার মাইগ্রেট করবেন তাহলে নতুন করে আবার ওই আপডেটটা চলে আসবে আগের ডাটাগুলো চলে যায় এই জন্য আগের ডাটাগুলো এক্সপোর্ট করে রেখে দেবেন বুঝতে পেরেছেন আগের ডাটাগুলো তখন এক্সপোর্ট করে রেখে দিতে হবে আচ্ছা এখন আমরা যে কথাগুলো বলছিলাম যে আমরা যদি এই কোডটা দেখি যেটা বেসিক্যালি আমি যে পেজটাকে যে ফাইলটাকে রান করাচ্ছি আমরা যদি ব্রাউজারে দেখি কোন ফাইলটাকে রান করাচ্ছি অ্যাজাক্স সার্চ রাইট রান করাচ্ছি কাকে অ্যাজাক্স সার্চ কে বাট এটা মানে সার্চটা হচ্ছে কিভাবে বা কেমন কি কাজ করছে বেসিক্যালি এই পেজটার আউটপুট হচ্ছে দিস একটু খেয়াল করেন একটা বডি আছে অন লোডে একটা ফাংশন কল করা আছে একটা ইনপুট বক্স আছে আর এইচআর একটা হরাইজন্টাল লাইন আছে স্প্যান আছে যার আইডি আরএস রাইট সো আমি যদি এটাকে ডেসক্রাইব করি ওই যে ইনপুট বক্সটা এটা হরাইজন্টাল লাইন হচ্ছে এই লাইনটা আর যে স্প্যানটা আমরা দেখালাম ওই যে আরএস যার আইডি তার ভেতরে রেজাল্টটা ডিসপ্লে করেছে
সার্চ করছে কোথায়? ফাউন্ড নট ফাউন্ড এখানে কোথাও লেখা আছে? এই পেজের ভেতরে কোথাও লেখা আছে ফাউন্ড নট ফাউন্ড? নেই, ফাউন্ড নট ফাউন্ড কোথাও লেখা নেই। আমরা যদি সার্চ ডট, ঠিক আছে, সার্চ ডট পিএসপি ফাইলটাতে যাই, সেক্ষেত্রে এখানে এসে কিছু কোড লেখা আছে। আমরা যদি সিম্পলি এই কোডটার কথাই চিন্তা করি, মনে করেন আমি পোস্ট বা গেট মেথডের মাধ্যমে ইনপুট বক্স থেকে কিছু টেক্সট এই ভেরিয়েবলে রাখলাম, ওকে, দেন একটা অ্যারে বানিয়েছি, অ্যারের ভেতরে কিছু স্ট্রিং রেখে দিয়েছি। এটা কি ধরনের অ্যারে বলবো? ওয়ান ডাইমেনশনাল নিউমেরিক অ্যারে, রাইট? ওয়ান ডাইমেনশনাল নিউমেরিক অ্যারে এগুলোকে বলবো। ঠিক আছে, ইন আন্ডারস্কোর অ্যারে এটা একটা ফাংশন। ইন আন্ডারস্কোর অ্যারে এটা একটা বিল্ট ইন ফাংশন। এটা কিভাবে কাজ করে একটু বলেন তো? সার্চ টেক্সট এটা একটা ভেরিয়েবল, আর ডেটা এটা একটা অ্যারে। তো সার্চ টেক্সটটা যদি, সার্চ টেক্সটের ভ্যালুটা যদি অ্যারের কোনো ইন্ডেক্সের সাথে মিলে যায়, অ্যারের ইন্ডেক্সের কোনো ভ্যালুর সাথে মিলে যায়, এই ইন আন্ডারস্কোর অ্যারে ফাংশনটা রিটার্ন করে কি? ট্রু। মিলে গেলে ট্রু, না মিললে ফলস। তাহলে ইন অ্যারে ফাংশনের প্রথম ভেরিয়েবলটা কি? প্রথমটা ভেরিয়েবল, দ্বিতীয়টা কি? অ্যারে। আচ্ছা, তো এর মধ্যেই আমি যদি বলি ট্রু, তাহলে ইফ ট্রু হবে এবং কি ইকো হবে? ফাউন্ড। এলস কি হবে? নট ফাউন্ড। এখন কথা হচ্ছে আমার রিকোয়েস্টটা, আবার রিপিট করছি, আমার রিকোয়েস্টটা কিভাবে আমি সার্ভার সাইডে নিয়ে আসছি এবং কিভাবে আমি রেসপন্সটা নিয়ে যাচ্ছি, এটাই মূলত কি অ্যাজাক্স এর টেকনিক। এটা কিন্তু পিওর একটা পিএসপি ফাইল, যেখানে অন্য কোনো কিছু নেই, শুধু পিএসপির কোডই লেখা আছে। সেটা খেয়াল করেছেন? অ্যাজাক্স এর এন্টায়ার কোড লিখতে হবে ওই পেজটাতে, যে পেজটা থেকে আপনি রিকোয়েস্টটা পাঠাবেন এবং রিসিভটা, মানে রেসপন্সটাকে রিসিভ করবেন, রাইট? আমি যেখান থেকে রিকোয়েস্টটা পাঠাবো এবং যেখান থেকে রেসপন্সটা রিসিভ করব, সেখানেই আমাদের মূল কাজটা করতে হবে। এবার আসি মানে আমাদের আসল যে জায়গাটা, সেখানে এই আপডেট এই অংশের কোডটাকে আমি রিমুভ করে দিতে পারি আপাতত, এটা দরকার নেই, কোডটাকে বেশ ক্লামজি করছে। জাস্ট এতটুকুই বলবো, আমি গতদিন কি ফাংশনগুলোর নাম বলেছিলাম যে অ্যাজাক্সের যে 6টা ফাংশন আছে সেগুলোর নাম কিন্তু আমরা জেনেছি। অ্যাজাক্সের যে ক্লাসটা, সেই ক্লাসের নামটাও কিন্তু আমরা জানি। আবারও রিপিট করছি, অ্যাজাক্সের জন্য যে ক্লাসগুলো অ্যাজাক্স ইনিশিয়েট করার জন্য আমরা যে ক্লাসগুলোকে রেসপন্সিবল বলি, সেই ক্লাসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে XML, HTTP, রিকোয়েস্ট। তো ক্লাসের নাম কি? XML, HTTP, রিকোয়েস্ট ক্লাস। এটা হচ্ছে মূল ক্লাস, রাইট? রাইট নাও সকল ব্রাউজার এই ক্লাসটা নিয়েই কাজ করছে। ফার্স্ট যে জাভাস্ক্রিপ্টের ক্লাসটার মাধ্যমে অ্যাজাক্স নিয়ে আমরা কাজ করেছি, সেটার নাম ছিল ActiveX Object, রাইট? সো এই ক্লাসটা শুধু দেখা যায়
আই পুরনো ব্রাউজারগুলোতে। আর এই ক্লাসটা অন্যান্য সকল ব্রাউজারের পুরনো এবং নতুন ভার্সন এবং আই ব্রাউজারের নতুন ভার্সনগুলোতে এই ক্লাসটা দেখা যায়। সো আমি লাস্ট 10 মিনিটস যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে যেটা আমার ভিউ ফাইল, এটা আমরা ফ্রন্ট এন্ডে দেখছি, বাট সার্চিং এর কাজটা হচ্ছে কোথায়? search.php তে অ্যারেতে কিভাবে সার্চ হয় সেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম। যে একটা ডাটা যদি এই পেজের কাছে আমি পাঠাই, সেটা মূলত গেট দিয়ে পাঠানো হবে। আর আমরা নর্মালি জানি যে গেটের ডাটাগুলো ইন্ডেক্স আকারে ধরে সেটাকে যদি আমরা অ্যারে থেকে সার্চ করতে চাই, ডেফিনেটলি অ্যারেতে ডাটা বানাতে হবে, তাই না? অ্যারেতে আমরা কিছু ডাটা রেখেছি, ওই অ্যারেটা আমরা একটা বিল্ট ইন ফাংশনের মাধ্যমে চেক করেছি যে ওই পার্টিকুলার অ্যারেতে আমার সার্চ টেক্সটটা আছে কিনা, যদি থাকে ফাউন্ড, আর না থাকলে নট ফাউন্ড। আর এই টেক্সট গুলোকে আমরা রেসপন্স টেক্সট আকারে দেখছি, যা কিছুক্ষণ আগ পর্যন্ত আমি আলোচনা করছিলাম। দেন যেটা আলোচনা শুরু করেছি সেটা হচ্ছে যে আমরা মূলত অ্যাজাক্স এর জন্য যে ফাংশনালিটি গুলো ইউজ করব বা যে ফাংশন গুলো আমি ইউজ করব, সেই 6টা ফাংশন মূলত আছে এই দুইটা ক্লাসের মধ্যেই। এখন আমি যে ব্রাউজারে আছি রাইট নাও মজিলাতে, সেখানে কিন্তু অ্যাক্টিভএক্স অবজেক্ট নেই। কি আছে? XML HTTP রিকোয়েস্ট। আমি যে আই ব্রাউজার আমার কাছে আছে সেটাতেও কি আছে? অ্যাক্টিভএক্স অবজেক্ট নেই, সেখানেও আছে কি? XML HTTP রিকোয়েস্ট, কারণ আমি একদম লেটেস্ট আই ব্রাউজার ইউজ করছি। ফর এক্সাম্পল, রাইট? 10 এ কি আছে? লেটেস্ট 10 যে ব্রাউজার আছে আই, মানে আমার উইন্ডোজ 10 সেখানে যে আই ব্রাউজার আছে, উইন্ডোজ 8.1 সেখানে যে আই ব্রাউজার আছে, সেই ব্রাউজার গুলোতে XML HTTP রিকোয়েস্ট ক্লাসই আছে। বাট উইন্ডোজ 7, রাইট, XP, ভিস্তা, সেখানে কি আছে? অ্যাক্টিভএক্স অবজেক্ট। বিষয়টা বোঝা যাচ্ছে? ওকে, এটা আই ব্রাউজারের জন্য, আর বাকি সকল ব্রাউজারের জন্য ওই পার্টিকুলার ক্লাসটা আছে। কি কি ফাংশন আছে? লাস্ট ডেতে আমি বলেছিলাম যে ফার্স্ট যে ফাংশনটা সেটা হচ্ছে ওপেন, দেন অন রেডি স্টেট চেঞ্জ, ঠিক আছে? অন রেডি স্টেট চেঞ্জ, ready state, status, response text আর send। এই 6টা হচ্ছে আমার বিল্ট ইন ফাংশন, যা আছে মূলত আমার দুইটা ক্লাসের মধ্যে। তার মানে আমাদের ক্লাসের নাম দুইটা ডিফারেন্ট হলেও প্রবলেম তেমনটা নেই, কারণ কি আমার ভেতরের যে ফাংশন গুলো সবগুলোর নামই কি আবার সেম। তার মানে আমি যদি একটু বলেন তো, ক্লাসের কোনো ফাংশন কল করার পূর্ব শর্তটা কি? পেছনে আপনি বলেন, কোন একটা ক্লাসের ফাংশন কল করতে চাচ্ছি, এর পূর্ব শর্তটা কি? শর্ত ওনাকে বলতে দেন। আমি কি করব? আমার ফার্স্ট রুলসটা কি হবে? আমি কোন একটা ক্লাসের ফাংশন কল করতে চাচ্ছি, ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। তার আগে কি করতে হবে? তার আগেও একটা কাজ করতে হয়। এবার নাইম বলবে, নয়ন বলবে অবজেক্ট তৈরি করতে হবে, দ্যাটস ভেরি গুড, হ্যাঁ এটা করতেই হবে। তার আগে কি করতে হয়? জামশেদ পারছেন না? নাইদের পাশে পারছেন না? আপনি মারুফ বলেন কি করতে হয়?
অবজেক্ট তৈরি করার আগে কি করতে হয়? ক্লাস তো ডেফিনেটলি তৈরি করতে হবে, নাহলে তো আমি অবজেক্ট বানাতেই পারবো না। রিকোয়ার করতে হবে। যদি রিকোয়ার না করি আমি অবজেক্ট বানাতে পারবো না। আমি এটাই জানতে চাচ্ছিলাম। সো দুইটা কাজ কোন একটা ক্লাসের ফাংশন কল করতে গেলে, এক রিকোয়ার করা, দুই অবজেক্ট বানানো। এটা পিএসপি এর জন্য। তো জাভাস্ক্রিপ্টের জন্য একই পলিসি, রাইট? জাভাস্ক্রিপ্টেরও একই পলিসি। যদি আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লাস বানাই, ডেফিনেটলি তাকে লিংক করতে হবে এবং অবজেক্ট বানাতে হবে দেন। ওকে, বাট যেগুলো বিল্ট ইন ক্লাস, সেই ক্লাসগুলো কি লিংক করার দরকার আছে? যে ক্লাসগুলো ব্রাউজারের ভেতরে ইনবিল্ড অবস্থায় আছে সেগুলো লিংক করার দরকার নেই, শুধু আমাকে বানাতে হবে কি অবজেক্ট। সো এখানে আমি যে এক্সাম্পলটা নিয়ে কাজ করছি, র অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ছোট্ট একটা চ্যালেঞ্জ আছে। আর চ্যালেঞ্জটা হচ্ছে যে ক্লাসের অবজেক্ট তৈরি করা। আমার ক্লাসের অবজেক্ট তৈরি করাটাই চ্যালেঞ্জ। যে আমি জানি না কোন ব্রাউজারে আছি, সেটা আমাকে ফার্স্ট জানতে হবে। দেন ওই ব্রাউজারের জন্য অ্যাজাক্স এর কোন ক্লাসটা আছে তার অবজেক্ট বানাতে হবে। এই হচ্ছে আমার মূল চ্যালেঞ্জ, ফার্স্ট চ্যালেঞ্জ। বিষয়টা বুঝতে পেরেছেন? আমি যখন র অ্যাজাক্স নিয়ে কাজ করছি, আমার কাছে যদি যে কোয়েরি থাকে তাহলে তো কোনো কথাই নেই, ও দেখে নেবে। সে ডেফিনেটলি তার ভেতরে আমি যে কোডগুলো নিয়ে এখন আলোচনা করব সেটাই করেছে। একদম ব্যাকগ্রাউন্ড যে জিনিসটা সেটা আমরা নিজেরাই বোঝার চেষ্টা করব এখন, রাইট? যে কোয়েরি ফাইলটা নিয়ে যদি আমি কাজ করতাম, ওখানে 1000 লাইনের কোড আছে, ওখানে মাথাটা আরো গরম হয়ে যেত, রাইট? আমি যদি ব্যাকগ্রাউন্ড বিষয়গুলো নিয়ে জানতে যেতাম বা করতে যেতাম। এরকম হয় যে আপনি যখন সফটওয়্যার ফার্মগুলোতে কাজ করতে যাবেন, কখনো কখনো মনে হবে যে আমি কি আসলেই পিএসপি প্রোগ্রামার, আমি কি আসলেই ল্যারাভেল নিয়ে কাজ করছি, নাকি আমি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার। প্রজেক্টে এত বেশি জাভাস্ক্রিপ্টের ইউজ হয় যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের তুলনায় কখনো কখনো জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, যে কোয়েরিতেই বেশি কোড লিখতে হয়। সালা ট্রেনিং এর প্রজেক্টে যদি 2 লাখ লাইনের কোড থাকে, তাহলে সেখানে 2 লাখ লাইনের কোড সব মিলিয়ে আমি যদি বলি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পিএসপি, সেখানে জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, যে কোয়েরি এর কোডই আছে প্রায় 70-80 হাজার লাইনের। HTML, CSS তো আছেই, বাদ বাকি আছে কি পিএসপি কোডিং, সব ফাংশনালিটি, ফ্রেমওয়ার্ক কোঅর্ডিনেটরের, রাইট? সো বুঝতেই পারছেন যে কত কোড জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের করতে হবে। সো আমাদের একটু জাভাস্ক্রিপ্টে স্মার্ট হতে হবে, শিখতে হবে ভালো করে জাভাস্ক্রিপ্ট। তো এখন আমি মূলত যে জায়গা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই পেজটা যখন আমি রান করাচ্ছি, একসাথে দুইটা কাজ হচ্ছে। ফার্স্ট হচ্ছে এই ব্রাউজারের জাভাস্ক্রিপ্টের জন্য, মানে অ্যাজাক্স এর জন্য যে ক্লাসটা আছে সেই ক্লাসের অবজেক্ট তৈরি করা হচ্ছে। দেন বডি যখন লোড করা হচ্ছে, বডি লোডে অন লোড নামে একটা ইভেন্ট অ্যাট্রিবিউট আছে না, ওই ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল করা হচ্ছে। সেই জাভাস্ক্রিপ্ট ফাংশনটা অবজেক্টের মাধ্যমে অ্যাজাক্স এর ফাংশন ইউজ করে অ্যাজাক্স এর অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টটা প্রসেস করার মাধ্যমে রেসপন্সটা রিটার্ন করছে। শুরুতেই আমার কাছে কি পাঠিয়ে দিচ্ছে একটু বলেন? নট ফাউন্ড। সো আমি যখন আমার এই ajax search.pst ফাইলটা রান করাচ্ছি,
তখন এই এন্টায়ার কোড এক্সিকিউট হচ্ছে, স্ক্রিপ্টের মধ্যে যে কোডগুলো আছে এই কোডটুকু এক্সিকিউট হচ্ছে। কিভাবে? আমরা তো নর্মালি জানি যে ফাংশন কল না করলে এটা রান করে না, বাট এটা রান হলো কি করে? এই ফাংশনটা কল হচ্ছে কোথা থেকে? অনলোড নামে ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে। ওকে, এটা তো আমি পরে আসি, বাট শুরুতে অবজেক্টটা তৈরি হচ্ছে কিভাবে? অবজেক্ট তৈরি করার নিয়ম সিম্পল। আমরা নর্মালি যেভাবে অবজেক্ট তৈরি করি কোনো একটা ক্লাসের, লাইক আমি যদি বলি যে একটা অবজেক্ট তৈরি করব, আমি যদি বলি XML HTTP ইকুয়াল নিউ ক্লাসের নাম, রাইট? আমাদের ক্লাসের নাম কি? XML HTTP request this। তাহলে এই XML HTTP টা কি হবে? কার অবজেক্ট? XML HTTP request ক্লাসের অবজেক্ট। এখানে ক্লাসটাকে লিংক করার কোনো কোড নেই, কারণ কি? ক্লাসটা ব্রাউজারে ইনবিল্ড আছে, সার্ভারেই আছে, বিল্ট ইন লাইব্রেরি, সো এটাকে লিংক করার দরকার নেই। আমরা যখন লিখি document.write জাভাস্ক্রিপ্টের ফার্স্ট এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড, রাইটটা কি? ডকুমেন্ট ক্লাসের ফাংশন। ডকুমেন্টটা কি? ডকুমেন্ট ক্লাসের অবজেক্ট, অবজেক্ট ডট ফাংশন দেন আউটপুট। ঠিক তেমন, রাইট? এখন আসি যে অবজেক্টটা বানানো হ্যাসেলটা কেন? ওই যে আমাকে ফার্স্ট জানতে হবে কোন ব্রাউজারে আছে, দেন সেই অনুযায়ী আমার ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। এবং এটা করার জন্য আমরা মূলত জাভাস্ক্রিপ্টের একটা সিনট্যাক্সটার নাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডলার। সিনট্যাক্সটার নাম কি? এক্সেপশন হ্যান্ডলার। মূলত ট্রাই ক্যাচ একেই আমরা এক্সেপশন হ্যান্ডলার বলি। ট্রাই কে একটা দায়িত্ব দেওয়া হয়, ট্রাইয়ের ভেতরে যে কোডটা লেখা হয় সেটা হচ্ছে মূলত ট্রাইকে বলা হচ্ছে যে তোমাকে এই কাজটা দেয়া হলো, এবং তাকে ওই কাজটা দেয়া হবে এভাবে যে সে কাজটা করলে সে রেজাল্টটা আমাকে দেবে। যদি ফেল করে তাহলে একটা এরর বা এক্সেপশন রিটার্ন করবে। সেই এক্সেপশনটা ধরবে কে? ক্যাচ। এটা কিন্তু ইফ এলস এর মতো না। ইফে কি কন্ডিশন চেক করে ভেতরে আসতে হয়, যদি না আসতে পারে কোথায় যায়? এলসে যায়। বাট ট্রাই এসে সরাসরি ঢুকবে, ঢুকে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা যদি পালন করতে পারে গুড, সে ক্যাচে যাবে না। আর যদি পালন করতে না পারে, কি কারণে পারে নাই, সেটা সে কার কাছে পাঠিয়ে দেবে? ক্যাচের কাছে, অ্যাজ এ এক্সেপশন, যে এই কারণে আমি কাজটা করতে পারি নাই, রাইট? এই কারণে আমরা অনেক সময় যেটা করে থাকি, এই কোডটা ইউজ করে থাকি বাগ সলভিং এর জন্য। ডিবাগিং এর টাইমে এই সিনট্যাক্সটা ইউজ করা হয়ে থাকে। আমরা যখন লজিক্যাল বাগ নিয়ে কাজ করি, আপনি খোঁড়াখুড়ি করে কোনো এরর পাচ্ছেন না, আপনি এরর পাচ্ছেন না, মানে সিনট্যাক্স কোনো এরর নেই, বাট আপনার রেজাল্ট বা ক্যালকুলেশন ঠিক হচ্ছে না। কোথায় প্রবলেম হচ্ছে সেটাও আমি ধরতে পারছি না। সো ব্লক কোড করে করে তখন এই ট্রাই ক্যাচ ইমপ্লিমেন্ট করা হয় এক্সেপশনটাকে হ্যান্ডেল করার জন্য। বুঝতে পেরেছেন? তো আমরা এই সিনট্যাক্সটাকে এখানে ইউজ করছি এভাবে যে যদি এটা আই নিউ ব্রাউজার হয়, আই নিউ ব্রাউজারে জাভাস্ক্রিপ্টের গ্রেটার ভার্সন 5 আছে। সো আমি ট্রাই করছি যে ফার্স্টেই আমি ট্রাইয়ের মধ্যে দায়িত্ব দিলাম তুমি একটা অবজেক্ট তৈরি করো, কার? অ্যাক্টিভএক্স অবজেক্টের। এর প্যারামিটার আছে, একটু খেয়াল করেন, ms xml। যদি প্যারামিটার হয় এইটা, তার মানে কি আই নতুন ব্রাউজারের জন্য আমি অ্যাটেম্প করছি যে এটা যদি আই নতুন ব্রাউজার হয়, এই পেজটা যদি আই নতুন ব্রাউজারে রান করে, আই নতুন বলতে কি 7 8 9 8 9 10 এই ব্রাউজার গুলো হয়, তাহলে একটা অবজেক্ট রেডি হয়ে যাবে। আর যদি না হয় তাহলে এক্সেপশন খাবে, এবং এই এক্সেপশনের মধ্যে সে কি কারণে অবজেক্ট তৈরি করতে পারে নাই সেটা রিটার্ন করবে।
সো আমি যদি এটাকে অ্যালার্ট করি কি হয় দেখেন, আমি আছি কোথায়, মজিলা ব্রাউজারে। রেফারেন্স এরর, ActiveX object is not defined। মজিলাতে কি ActiveX object থাকার কথা? প্রশ্নই আসে না, কারণ মজিলাতে ActiveX object নেই। আচ্ছা, অন্যান্য সকল ব্রাউজারেই একই এররই দেবে। যেহেতু আই লেটেস্ট, এখানেও এই ব্রাউজারটা মানে এই ক্লাসটাকে রিমুভ করা হয়েছে কিনা সেটাও আমরা টেস্ট করতে পারি। দেখেন, আমি যখন লোড দিচ্ছি কোন অ্যালার্ট আসছে? কারণ কি, অবজেক্ট তৈরি হয়েছে। অবজেক্ট যেহেতু তৈরি হয়েছে, এক্সেপশনে আসবে? আসবে না। ক্লিয়ার? তবে যখন আই ব্রাউজারে আছি, ওখান থেকে একটা অবজেক্ট তৈরি হচ্ছে। আর যদি আই ব্রাউজারে না থাকতাম, আমার অবজেক্ট তৈরি হতো না, ওই যে এক্সেপশন দিত, এখান থেকে আমার এক্সেপশন আসছে। ওকে, আমি মজিলা ব্রাউজারে আছি, এই কারণে আমি এক্সেপশন পেয়েছি, ক্যাচে এসেছে। সো এটা যদি আই লেটেস্ট না হতো তাহলেও এক্সেপশন দিত। এটা যদি আই লেটেস্ট না হতো তাহলেও কিন্তু এক্সেপশন দিত। তখন সে খুঁজতো কি এটা আই পুরনো কিনা, রাইট? সো প্রথমে দেখছে সেটা আই নতুন কিনা, তারপরে দেখবে কি আই ওল্ড কিনা। সো লেটস চেক, ক্যাচের মধ্যে আমার কি করেছি, ক্যাচের মধ্যে এসে আবার ট্রাই ক্যাচ দেওয়া হচ্ছে, একটু খেয়াল করেন। ক্যাচের মধ্যে এসে, তার মানে কি এলস এর মধ্যে এসে আবার ইফ এলস যে কনসেপ্টটা, তো এখানে চেষ্টা করা হচ্ছে যে আবার অবজেক্ট বানাও মাইক্রোসফট এক্সএমএল এর। মাইক্রোসফট কিন্তু বেশ কিছুদিন আগ থেকে এমএস হয়েছে, যখন থেকে আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ইউআইইউ বলি ফর এক্সাম্পল। কারণ শর্ট ফরম্যাটটা ওই 2005 এর পরই এসেছে। গভর্নমেন্টেরও অনেক অঙ্গ সংগঠন, নাম বললে আর বোঝা যায় না, সার্চ করে অ্যাব্রিভিয়েশন দেখে নিতে হয়, রিয়েলি ভেরি টাফ, রাইট? তো ওই সময় থেকেই সেও কিন্তু এমএস হয়ে গেছে, যেটা বুঝতে পেরেছেন। তার মানে উইন্ডোজ পর্যন্ত, এক্সপি পর্যন্ত সে মাইক্রোসফটই ছিল, তারপরে কিন্তু সে এমএস শর্ট ফরম্যাট। হ্যাঁ, সো এই যে পুরনো যে ব্রাউজারের কনসেপ্টে আসছি, সেখান থেকে একটা অবজেক্ট তৈরি হওয়ার কথা যদি আমার ব্রাউজারটা একেবারে ওল্ড ভার্সনের হয়। আর যদি না হয় তাহলে কোথায় যাবে, ক্যাচে যাবে, এবং এখান থেকে এক্সএমএল এসটিটিপি কে সে ফলস ভ্যালু একটা পুশ করবে, যার মধ্যে আমি একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছিলাম। ক্লিয়ার? সো ধরে নিচ্ছি যে আমি আই ব্রাউজারে নেই, আমি মজিলাতে আছি, এখান থেকে অবজেক্ট হবে? আমি ক্রমে আছি, অবজেক্ট হবে? অপেরাতে আছে, অবজেক্ট হবে? যদি আইতে থাকি অবজেক্ট হবে, তাই না? আই নতুন বা পুরনো, অবজেক্ট হতেই হবে, কারণ আমার কোড লেখা আছে। ক্লিয়ার? গুড। এখানে যেন কনফিউশন ক্রিয়েট না হয়। দেন পরবর্তীতে আসি, যদি আমার অবজেক্ট না হয়, আমি আইতে নেই, আমার অবজেক্ট হয়েছে ফলস, ফলসের সামনে নট বসালে কি হয়, ট্রু, তাই কিনা? ফলসের সামনে যদি আমি নট বসাই তাহলে কি হবে, ট্রু। এবার এটা একটা কিওয়ার্ড, টাইপ অফ কিওয়ার্ড চেকার বলা হয়। যে সে চেক করে, কিওয়ার্ড চেকার বলা হয়, ক্লাস চেকার, ফাংশন চেকার বলা হয়। যে যদি আমি টাইপ অফ লিখে কোনো ক্লাসের নাম লিখি, টাইপ অফ লিখে কোনো ফাংশনের নাম লিখি, যদি ব্রাউজারে বিল্ট ইন ফাংশন বা ক্লাস আকারে এটা এক্সিস্ট করে, তাহলে সে রিটার্ন করে ডিফাইন। আর যদি না খুঁজে পায় তখন রিটার্ন করে কি, আনডিফাইন্ড। বুঝতে পেরেছেন? সো এটা যদি আমরা চেক করি, একটু খেয়াল করেন যে আমি এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট, এই ক্লাসটা তো মজিলাতে আছে, আছে না? i10 আছে, রাইট? সো আমি দুই জায়গাতেই পাওয়ার কথা কি, ডিফাইন্ড।
সো লোড দেই ফাংশন, সরি আমি ভুল বলেছি, ডিফাইন বলে না, বলে কি ফাংশন। যদি খুঁজে পাই তখন বলে কি ফাংশন। যদি আই ব্রাউজারে যাই তখনও লোড দেই এবং এখানেও বলছে কি ফাংশন। তার মানে আই নিউ ব্রাউজারে কি আছে, XML HTTP রিকোয়েস্ট ক্লাসটা যে আছে সেটা প্রুফড। ক্লিয়ার? ওকে। না এবার যদি আমি ক্লাসের নাম যে কোনো একটা কিছু দেই, ভুলভাল কিছু একটা দেই, তাহলে লোড দেই, কি বলছে নেই, সে খুঁজে পায় নাই, ওই নামে কোনো ক্লাস খুঁজে পায় নাই, আইও খুঁজে পায় নাই, ডেফিনেটলি মজিলাও খুঁজে পাবে না। কি বলছে আনডিফাইন্ড। ওকে, সো এখানে কোডটা কি লেখা আছে একটু বলেন তো। তার মানে কি এখান থেকে কি রিটার্ন আসবে, এখানে এই টাইপ অফ XML HTTP রিকোয়েস্ট এটা কি রিপ্লাই দেবে, ফাংশন, রাইট? একটা স্ট্রিং, ফাংশন নামে একটা স্ট্রিং রিটার্ন করবে। সো ফাংশন নট ইকুয়াল আনডিফাইন্ড, ট্রু অর ফলস? ট্রু, রাইট? তাহলে এটাও ট্রু, এটাও ট্রু, কি হবে XML HTTP রিকোয়েস্টের একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। তাহলে আমি চেক করলাম যে আই ব্রাউজার না হলে নট থেকে তাকে ফলস করে নিলাম, রাইট? আর যদি আমার ক্লাসটা ব্রাউজারে থাকে তাহলে চেক করে নিলাম, যদি থাকে এটা আনডিফাইনের সঙ্গে এটা ক্রস চেক করে অবজেক্টটা বানিয়ে ফেললাম। তার মানে আমি মজিলাতে, ক্রমে, অপেরাতে, সাফারিতে যেখানেই থাকি না কেন আমার অবজেক্টটা তৈরি হবে কোথা থেকে, এখান থেকে। আদারওয়াইজ আমার অবজেক্ট তৈরি হবে কোথা থেকে, এই ট্রাই কাজ থেকে, যদি আই ব্রাউজার হয়। ক্লিয়ার? ওকে। এগুলো ভেতরে করা আছে, যে করি যে ক্লাস সেই ক্লাসের মধ্যে এটা করা আছে। এখন কথা হচ্ছে যে আমি একটা অ্যাপস বানাবো, ছোট্ট একটা অ্যাপস, যে করি মিনি নামে একটা ফাইল আছে, ক্লাস ফাইল আছে, ওইটা আপনি ইউজ করে মোবাইলের জন্য অ্যাপস বানাতে পারেন। স্টিল ওই মিনি ফাইলটাতে মোর দেন 500 লাইনের কোড আছে, আছে তো, হ্যাঁ মিনিমাম বলছি যে 500 লাইন অফ কোড সেখানে আছে। ওই ফাইলটা যখন আমার অ্যাপসের সঙ্গে কানেক্টেড, অ্যাপসের সঙ্গে কানেক্টেড, ডেফিনেটলি লোডিং টাইম এই 20 লাইনস কোডের চাইতে বেশি হবে। কেউ যদি আমাকে বলে যে আমাকে বেটার পারফর্ম করে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দাও যেখানে অ্যাজাক্স থাকবে, বাট যে করি ইউজ করা যাবে না, যে করি লোড টাইম নিচ্ছে, তখন আমাদের কোথায় যেতে হবে, পিওর অ্যাজাক্সে, ব্রাউজার ওরিয়েন্টেড অ্যাজাক্সে, জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্সে আপনি ইউজ করতেই পারেন। এখন মোস্টলি ইউজ হচ্ছে কি যে কোরির অ্যাজাক্সে জাস্ট ফাংশন কল করে দেওয়া, বাট হয়তো সবকিছুর জন্য ফাংশন সেখানে নেই, বাট আমরা যদি এই প্রসেসটা জানি আমরা যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারব। এই কোডটা যদি আমরা বুঝি যে কোনো ধরনের কাজই এখানে ইমপ্লিমেন্ট করা সম্ভব, অ্যাজাক্সের যে কোনো কাজ যা করতে পারি আমরা অ্যাজাক্স দিয়ে, এই যাবৎকালে যা যা হয়েছে, শুধুমাত্র আমাদের এই জায়গাটুকু ভালো মতো শিখতে হবে। আমরা তো অবজেক্ট তৈরি করাটা জানলাম, তাই কিনা? ওকে, নাইস।
আচ্ছা, এবার আমরা ফাংশন কলিংটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমি বলেছিলাম যে ফার্স্টে এই যে নট ফাউন্ড কথাটা চলে আসে, এটা অ্যাকচুয়ালি সার্ভার সাইড টেক্সট। সার্ভার সাইডে একটা ফাইল আছে search.php এর ভেতরেই নট ফাউন্ড আছে। এই পেজের ভেতরে কোথাও কি লেখা আছে নট ফাউন্ড? ওই টেক্সটটা কোথা থেকে আসছে? হ্যাঁ, সো আমি যদি অনলোডের এই অপশনটা বাদ দিয়ে দেই, অনলোড দিয়ে আমি কি করেছি, জাভাস্ক্রিপ্টের একটা ফাংশনকে কল করেছি, আমার কিন্তু ওইটা আসছে না, খেয়াল করেছেন? তার মানে আমি অনলোডে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল করেছি, যে ফাংশনটা অ্যাজাক্সকে ইনিশিয়েট করেছে। রিপিট করছি, অনলোডে আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাংশনকে কল করেছি যা মূলত অ্যাজাক্সকে ইনিশিয়েট করেছে। এখন অনলোড মেক রিকোয়েস্ট নামে একটা ফাংশনকে কল করছে যার ফার্স্ট প্যারামিটার কি ব্ল্যাঙ্ক, আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে res। এটা যে কোনো কিছুই হতে পারে, মূলত সেকেন্ড প্যারামিটারটা আমরা বলতে বোঝাচ্ছি এই প্যারামিটার এর মাধ্যমে রেসপন্স টেক্সটটা, মানে সার্ভার যেটা আমাকে রিপ্লাই করবে সেটা আমি কোথায় দেখাবো, আমার অ্যাজাক্স পেজের কোন জায়গাটাতে এই রেসপন্স টেক্সটটা ডিসপ্লে করাবো, সেই HTML ট্যাগের আইডিটা, সেই HTML ট্যাগের আইডিটা। সো নিচে HR এর নিচে একটু খেয়াল করেন, একটা স্প্যান আছে যার আইডিটা কি res। সো এখানে ভিজিবল যা আছে একটা ইনপুট বক্স, একটা HR আর একটা স্প্যান, এটাই তো ভিজিবল। এটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করছিলাম, একটা ইনপুট বক্স, একটা HR আর নিচে একটা স্প্যান। তো এখান থেকে যখন আমি মেক রিকোয়েস্ট ফাংশনটা কল করেছি, ফার্স্ট প্যারামিটারটা কি ব্ল্যাঙ্ক, আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে res। বাট যখন আমি ইনপুট বক্স থেকে কল করছি তখন কিন্তু আমার ইভেন্ট অ্যাট্রিবিউট ডিফারেন্ট। নাম কি অন কি আপ, কি প্রেস করে ছেড়ে দিলেই ফাংশন কল হবে। তার মানে আমি যতবার কি প্রেস করব ততবার ফাংশন কল হবে। আমি যদি সার্চ ইঞ্জিনে যাই,
সিনারিও কি সেম না? মানে সার্চ ইঞ্জিনে যখন আমি কোনো কিছু সার্চ করি এবং যখন আমার কিওয়ার্ড গুলো চেঞ্জ হচ্ছে, সো ডেফিনেটলি এটাও কি অন কি আপেই দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ একদম টপে ছিল, সাইটটা নতুন হওয়ার পরে সব ট্রাফিক চলে গেছে, সার্ভার চেঞ্জ হয়েছে। আমাদের যে তালা ট্রেনিং সাইটটা ছিল এটা ছিল একটা শেয়ার্ড সার্ভারে। আমাদের লাস্ট মার্চে যখন লঞ্চ করা হয়েছে, লঞ্চিং এর পর এটাকে আনা হয়েছে একটা ডেডিকেটেড সার্ভারে, আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড সবকিছু দিয়ে। তো যখন সার্ভার টু সার্ভার সাইট চেঞ্জ হয় তখন তার পুরনো সকল ট্রাফিক কি চলে যায়। ট্রাফিক লস হওয়ার কারণে আবার নতুন করে অনেক ইউআরএল জেনারেট হয়েছে, সেই ইউআরএল গুলো এখনো সার্চ ইঞ্জিনে সাবমিটই করা হয় নাই। ফর দ্যাট সে এখন নিচের দিকে। আদারওয়াইজ আইটি ট্রেনিং এ লাস্ট মার্চের পরেও, মার্চ মে জুন পর্যন্ত আইটি ট্রেনিং দিয়ে সার্চ দিলে একই থাকতো, সিন্স 2012 থেকে শুরু করে ওই পর্যন্ত। হ্যাঁ হয়তোবা আমরা এর উপরে কাজ করছি, সময় লাগবে, কয়েক মাস পরে হবে না, আফটার 6 মান্থ মিনিমাম, আফটার 6 মান্থ আবার হয়তো ব্যাক করবে, সময় লাগবে কিছুটা। এক দিয়ে চলে যাবে, কারণ এসইও এটা হচ্ছে একদম লঙ্গার ভার্সন প্রসেস আর কি, অর্গানিক এসইও যেটাকে আমরা বলি। তো যেটা বেসিক্যালি এখন আমরা করছি আর কি, এটা এই ফাংশনটা কল হচ্ছে কি দি অন কি আপে, বোথ সেম ফাংশন, মেক রিকোয়েস্ট না, একটু খেয়াল করেন। সো এখানে ফার্স্ট প্যারামিটারটা ছিল কি ব্ল্যাঙ্ক, এখানে ফার্স্ট প্যারামিটারটা কি দিস ডট ভ্যালু, তার মানে কি এই ইনপুট বক্সের ভ্যালু। হ্যালো, জি বলছি। এখন একটু খেয়াল করেন যে মেক রিকোয়েস্ট সেকেন্ড যেটা অন কি আপে কল করা হচ্ছে সেখানে পাঠানো হয়েছে কি দিস ডট ভ্যালু, দ্যাট মিনস এই ইনপুট বক্সের ভ্যালুটা। আচ্ছা, সো ফার্স্ট টাইম যখন অন লোডে গেছে এই ফাংশনটার গিভেন টেক্সটের মধ্যে কি আছে ব্ল্যাঙ্ক, আমি কি সিঙ্গেল কোড পাঠিয়েছিলাম না শুধু অন লোডে, ঠিক আছে। সবাই একটু খেয়াল করবেন, আমি যখন ফার্স্ট টাইমের জন্য কল করেছি, আমি যদি অ্যালার্ট দেই গিভেন টেক্সটকে, আমার কোশ্চেনের অ্যান্সার করতে হবে, অ্যালার্ট আসছে কি ব্ল্যাঙ্ক, তার মানে গিভেন টেক্সটের মধ্যে ব্ল্যাঙ্ক আছে। পেছনে মেহেদির পাশে আপনার নাম জুনায়েদ, জুনায়েদ বলবে এই যে ওবিজে আইডির মধ্যে কি আছে, এইটাকে যদি আমি অ্যালার্ট করি কি পাবো, আর ইএস, ওই টেক্সটটা আছে, রাইট, শুধুমাত্র ওই স্ট্রিংটা আছে। নাইস। এবার বেসিক্যালি অ্যাজাক্সের যে ওপেন ফাংশনটা আছে যার মাধ্যমে আমরা সার্ভার সাইড পেজের সাথে কমিউনিকেট করি, রাইট, এবং মোস্ট অফ দ্য কেসেসে আমরা যে মেথডটা ইউজ করি সেটা কি গেট, মেথডটার নাম কি গেট। ওকে নাইস। সো আমি যখন সার্ভারের পেজটা নিয়ে কথা বলছি, যে সার্ভার সাইডে যাব, আমি কিন্তু কোনো লিঙ্ক প্রেস করছি না বা ফর্ম সাবমিট করছি না, বাট আমি একটা পেজের কাছে যেতে যাচ্ছি। তো শুরুতে ওই পেজের অ্যাড্রেসটা ওপেন ফাংশনের কাছে পাঠাতে হবে। আমরা যখন ফর্ম সাবমিট করি কি দেই, অ্যাকশন দেই না, তারপরে কি দেই, মেথড দেই। সো ওপেন ফাংশনের দুইটা প্যারামিটার, ফার্স্ট প্যারামিটারটা কি মেথড, সেকেন্ড প্যারামিটারটা কি অ্যাকশন। রিপিট করছি, সেন্ড ফাংশনের দুইটা প্যারামিটার, ফার্স্ট প্যারামিটারটা কি মেথড, সেকেন্ড প্যারামিটারটা কি অ্যাকশন। হ্যাঁ, অ্যাড্রেসটা কোথায় এটা যাবে, গুড। সো প্রথমে আমি অ্যাকশনটা রেডি করছি, এটা একটা ভেরিয়েবল, যে কোনো নাম হতে পারে, লাইক জুনায়েদ অথবা কি নাইম অথবা কি জমশেদ, যে কোনো নাম হচ্ছে এটা। দেন অ্যাড্রেসটা, আমার পেজের নাম কি search.php। এখন আমরা যখন র কোড করেছি, এখানে ম্যাক্সিমামই র কোড করার এক্সপেরিয়েন্স আছে,
আপনারা ইউআরএল দিয়ে ডাটা পাঠান কিভাবে? হোয়াট সাইন দিয়ে। ফাইলের নামের পরে কি দিতে হয়? হোয়াট সাইন, তারপরে কি প্যারামিটার, ইকুয়াল দিয়ে তারপরে লিখতে হয় কি ভ্যালু, রাইট? তার মানে কি টেক্সটটা হচ্ছে গেটের একটা ইন্ডেক্সের নাম, আর গিভেন টেক্সটটা হচ্ছে কি ওই ইন্ডেক্সের ভ্যালু। যদি একাধিক ভ্যালু পাঠাতে চাই, নাইদের 500 জন বলেন তো, আমি যদি আরেকটা ভ্যালু পাস করতে চাই এখান থেকে, আমি তো একটা ভ্যালু পাস করেছি যার নাম টেক্সট। ফর এক্সাম্পল আমি এবিসি নামে আরেকটা ভ্যালু পাস করতে চাচ্ছি, তখন কি করব? কনক্যাট করব। কিভাবে একটু বলেন? ডট লাইক এবিসি, দেন ইকুয়াল ভ্যালুটা মনে করেন 1 2 3। এটা কি হবে? সালাম মারুফ কি হবে বলেন তো? সালাম বলেন। কনফিউজড। জামশেদ, রকিবুল খেয়াল নাই, মেহেদি খেয়াল নাই, নাইদ এই মুহূর্তে মনে পড়ছে না, তো ডিফিকাল্ট। হ্যাঁ, মনে পড়াতে হবে। ডট তো জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সাইন, ডট কেন হবে? আমাকে দিতে হবে কি ফার্স্ট ক্লাস, রাইট? এরপরে দিতে হবে কি স্ট্রিং সাইন। স্ট্রিং সাইন এটা বেসিক্যালি ইকুয়াল পর্যন্ত যাবে, এবং দুইটা যে ডিফারেন্ট প্যারামিটার এর জন্য মাঝে বসাতে হবে কি অ্যান্ড। হ্যাঁ, মাঝে অ্যান্ড। এবং এই ভ্যালুটা যদি ভেরিয়েবল হয়, এই যে 1 2 3 এটা যদি ভেরিয়েবল হয়, ডেফিনেটলি এটা বসবে কি প্লাস আকারে। আর যদি ফিক্সড ভ্যালু হয় তাহলে এটা বসবে কি কোটেশনের মধ্যে। দিন আমি ফিক্সড 1 2 3 পাঠাচ্ছি অলওয়েজ, তাহলে গেটে ফিক্সড ইকুয়াল ভ্যালু। আর যদি এটা ভেরিয়েবল হয় ডেফিনেটলি কি হবে, লাইক 1 2 3 একটা ভেরিয়েবল ফর এক্সাম্পল, যদিও 1 2 3 ভেরিয়েবল করা যায় না, লাইক d2 3 এটা তো ভেরিয়েবল, এটা তো বলা যায়, রাইট? তাহলে এভাবে বসবে। বিষয়টা তো ক্লিয়ার না? একাধিক ভ্যালু যদি আমি পাস করতে চাই, ভ্যালু পাবো কি করে? ওখানে গিয়ে গেটের ইন্ডেক্স কি হবে টেক্সট, তাহলে কি পাবো গিভেন টেক্সট। আর যদি গেটের ইন্ডেক্স হয় কি এবিসি, তাহলে কি পাবো d2 3 এর ভ্যালু। আচ্ছা, ফর হেল্প আমি রেখে দিচ্ছি ওই লাইনটা। এখন কথা হচ্ছে ওপেন ফাংশনটা গেট মেথড দিয়ে সার্ভারের কাছে সাবমিট হয়েছে, রাইট? তারপর থেকেই অন রেডি স্টেট চেঞ্জ, এটা অ্যাকচুয়ালি একটা রিকার্সিভ ফাংশন এবং কলিংও হয়েছে রিকার্সিভ প্রসেসেই। রিকার্সিভ ফাংশন কাকে বলে? নিজেকেই নিজে কল করে, তাকেই বলা হচ্ছে কি রিকার্সিভ ফাংশন। কতবার কল করবে? আনলিমিটেড টাইম? আনলিমিটেড টাইম না, ডেফিনেটলি এই অন রেডি স্টেট চেঞ্জ ফাংশনটা কিছু স্ট্যাটাসের উপরে, স্টেটের উপরে নির্ভরশীল। সে 5টা স্টেট এক্সিকিউট করে, 0 to 4, 5 বারের বেশি সে ঘুরবে না। সো রেডি স্টেট আছে কয়টা সেটা আমরা একটু দেখি। অ্যাজাক্স রেডি স্টেট, আমি যেতে যাচ্ছি W3 স্কুলে। অ্যাজাক্স রেডি স্টেট আছে মূলত 5টা, 0 to 4, এবং নাম কি সেগুলোর সেটা একটু দেখতে চাচ্ছি আমরা।
দেখেন স্ট্যাক ওভারফ্লোতে আছে, W3 স্কুলসে আছে। আমি W3 স্কুলে যাচ্ছি, যেখানে সুন্দর করে ডেসক্রাইব করা আছে। কই এক্সাম্পল দেখতে পাচ্ছি, কই গেল? আমি কি প্রপার এখানে আছে? কই XML HTTP না? আচ্ছা, চেঞ্জ হয়েছে, সরাসরি তো পাওয়া যেত। আচ্ছা, কই রেডি স্টেট? এটা তো ফাংশন। এই যে দেখেন রেডি স্টেট, আমি এখানে আসতে চাচ্ছিলাম। বেশ কিছু জিনিস আপডেট হয়েছে এখন। রেডি স্টেটে মূলত 5টা স্টেট আছে। দেখেন অন রেডি স্টেট চেঞ্জ কি করে? ডিফাইন এ ফাংশন টু বি কল্ড when the ready state property চেঞ্জ। মানে অন রেডি স্টেট চেঞ্জ ফাংশনটা কখন কল হবে? যখন আমার রেডি স্টেটটা চেঞ্জ হবে। আমার রেডি স্টেট কিন্তু 0 থেকে কয় পর্যন্ত? 4 পর্যন্ত, রাইট? 0 কি? রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজ, আমার রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ হয় নাই। 1 সার্ভার কানেকশন এস্টাবলিশড, মানে যখন আমি ওপেন ফাংশনই কল করি নাই তখন কি? রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজড, আমি রিকোয়েস্টই পাঠাই নাই। যখন ওপেন ফাংশন কল হয়ে গেছে, মেথড দিয়েছি, অ্যাকশন দিয়েছি, তখন কি হয়েছে? সার্ভার কানেকশন এস্টাবলিশড। দেনটা কি? রিকোয়েস্ট রিসিভ, তখন সার্ভার বলবে রিকোয়েস্ট রিসিভ। তারপরে কি হবে? সার্ভার কাজ করবে, তখন সেই অবস্থাটাকে বলা হবে কি? প্রসেসিং রিকোয়েস্ট। আর সার্ভারের কাজ শেষ, তখন বলা হবে কি? রিকোয়েস্ট ফিনিশড, রেসপন্স ইজ রেডি। সো এই স্টেট গুলো চেঞ্জ করবে কি? রেডি স্টেট নামে একটা ফাংশন আছে না, শুরুতেই বলে নিয়েছিলাম। 6টা ফাংশনের মধ্যে কি একটা ফাংশন বলেছিলাম ওপেন, আরেকটা ছিল কি অন রেডি স্টেট চেঞ্জ, আরেকটা ফাংশন ছিল কি রেডি স্টেট, আরেকটা ছিল কি স্ট্যাটাস, দেন ছিল কি রেসপন্স টেক্সট, তারপরে ছিল কি সেন্ড, রাইট? মূল যে 6টা ফাংশন। সো এর মধ্যে রেডি স্টেটের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয়? অন রেডি স্টেট চেঞ্জ ফাংশনটা অটোমেটিক কল হয়, রিকল হয়। ওকে, তো এটার একটা এক্সাম্পল দেই। দেখেন রেডি স্টেটটা চেঞ্জ হবে, ফাংশনটা বারবার কল হবে। সো এখানে যেহেতু আমাদের সার্ভার কানেকশন অলরেডি এস্টাবলিশড, বেশ কয়েকবার আমরা করেছি, লোড করেছি না, সেই কারণে শুরুই হবে কোথা থেকে? 2 থেকে। জিরো আর 1 কিন্তু আসেই নাই, কারণ এর আগে বেশ কয়েকবার আমরা সার্ভার সাইড পেজের সাথে হিট করেছিলাম কানেক্টেড। 2টা কি সার্ভার, আমি যে রিকোয়েস্টটা মাত্র পাঠালাম সেটা পেয়েছে। 3 হলে কি হবে? সে প্রসেস করছে। 4 হলে কি হবে? তার কাজ শেষ হয়ে গেছে, রেসপন্সটা রেডি। এইবার আসি এখানে, তার মানে আমি যখন অন রেডি স্টেট চেঞ্জ, মানে রেডি স্টেটটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ফাংশনটা কি হয়? বারবার রিকল হয়। রেডি স্টেট চেঞ্জ ফাংশন রিকল। সো রেডি স্টেট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন। সেটা মূলত কমিউনিকেট করছে কার সাথে? ক্লায়েন্টের সাথে সার্ভারের। এখন আমার অবস্থা কি? আমি কোন অবস্থায় আছি? এর ভেতরে কি কাজ করছে সেটা আমাদের জানা নেই, বাট এই ফাংশনটাই মূল ফাংশন যা আমাকে চেক করতে বাধ্য করছে যে আমি বর্তমানে কোন অবস্থায় আছি। নাইস। সো এখন আসি যে রেডি স্টেট 4 মানে কি? আমার কাজ শেষ, কমপ্লিট। এখানে আরেকটা ফাংশন আছে স্ট্যাটাস। স্ট্যাটাস এর ভ্যালু কি কি আছে? স্ট্যাটাসে 3টা ভ্যালু, একটু খেয়াল করেন। 200 মানে ওকে, 403 মানে কি? ফরবিডেন, সে অ্যাক্সেস করতেই পারছে না ওই ফাইলটাকে। তার মানে কি? ফাইলটা কি পারমিশনই নেই, ফাইল অ্যাক্সেসের কোনো পারমিশন নেই।
আর 404 খুঁজেই পায় নাই, রাইট? সো স্ট্যাটাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি এরকম কোনো পেজের অ্যাড্রেস দেই যে search1.php এই নামে কোনো ফাইল আমার কাছে আছে, ওই ফোল্ডারে ওই পাতে আছে, ডেফিনেটলি স্ট্যাটাসটা 200 রিটার্ন হবে। কি রিটার্ন হবে? 404। কি রিটার্ন করছে? 404 নেই, নট ফাউন্ড। পেয়েছে বাট ঢুকতে পারছে না, ফরবিডেন। পেয়েছে, সবকিছুই করতে পারছে, 200। বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি আমরা বুঝি, সো আমি রেডি স্টেটও চেক করলাম, স্ট্যাটাসও চেক করলাম। যদি বোথ কেসে ট্রু হয়, এন্ড দেওয়া আছে না, বোথ আর কি ট্রু, তাহলে আমি যেটা করছি XML HTTP রেসপন্স টেক্সট, সবগুলো ফাংশনের আগে অবজেক্ট। একটু খেয়াল করেন, অবজেক্ট ছাড়া ফাংশন কল করা যাবে? যেহেতু 4 তার মানে কি কাজ শেষ, এবং 200 ফাইল পেয়েছি, রেসপন্স টেক্সট পাবো না? দেন কোথায় চলে আসবো? এখন কি করা হচ্ছে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই ওবিজে আইডির মধ্যে কি ছিল? res ডট ইনার HTML, তার মানে কি তার ইনার HTML এর মধ্যে কি বসিয়ে দেবে? রেসপন্স টেক্সটকে। রেসপন্স টেক্সট মানে কি? রেসপন্স টেক্সট হচ্ছে গতদিন বলেছিলাম পিওর টেক্সট অর HTML অর HTML CSS পিওর টেক্সট। যেটা কোথা থেকে আসবে? সার্ভার পেজের মধ্যে যদি আমি কোনো কিছু ইকো করি, অথবা সার্ভার পেজের মধ্যে যদি আমি কোনো HTML CSS এর কোড লিখি, সেটাই চলে আসবে কোথায়? ক্লায়েন্টের কাছে রেসপন্স টেক্সট আকারে। ক্লিয়ার? ওকে, সো ওখান থেকে রিটার্ন হচ্ছে কি, একটু যাই আমি। যদি আমরা এখন যে বলি যে আমার সার্ভার পেজ দিস search1 এবং গিভেন টেক্সট আমি যা পাঠাচ্ছি সেটা গেট টেক্সটের মাধ্যমে ভেরিয়েবলে আসছে। আমার একটা অ্যারে বানানো আছে ডাটা নামে, আমি ইন অ্যারে ফাংশন দিয়ে সার্চ করছি, যদি খুঁজে পাই লিখে দিচ্ছি কি ফাউন্ড, আর খুঁজে না পেলে লিখে দিচ্ছি কি নট ফাউন্ড। এখন তো বোঝা গেছে এক্সাম্পলটা, এন্টায়ার বিষয়টা যে কি হলো। ইফে ইন অ্যারে এটা একটা বিল্ট ইন ফাংশন, ডাটা অ্যারে একটা নিউমেরিক অ্যারে, নিউমেরিক ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এর ভেতরে কিছু ভ্যালু রাখা আছে, রাইট? সো ইন অ্যারে বিল্ট ইন ফাংশনটা রিটার্ন করে কি ট্রু অর ফলস। সো এই ইন অ্যারে বিল্ট ইন ফাংশনের ফার্স্ট প্যারামিটার হচ্ছে ভেরিয়েবল, সেকেন্ড প্যারামিটার হচ্ছে অ্যারে। ভেরিয়েবলের ভ্যালু যদি অ্যারের ইন্ডেক্সের সঙ্গে মিলে যায় তাহলে এই ফাংশন রিটার্ন করবে কি ট্রু, আর আদারওয়াইজ রিটার্ন করবে কি ফলস। যদি ট্রু রিটার্ন করে আমি বলছি কি ফাউন্ড, আদারওয়াইজ আমি বলছি কি। বিষয়টা বোঝা গেছে? সো এখন আমরা ছোট্ট একটা টাস্ক এক্সিকিউট করি। টাস্কটা হচ্ছে যে মনে করেন আমি এখানে টাইপ করলাম 6, তাহলে এখানে 6 ডিজিটের স্ট্রিং দেখাবে। পিএসপিতে যখন আলোচনা হচ্ছিল ফাংশন নিয়ে, রাইট, তখন আমরা পাসওয়ার্ড জেনারেশন শিখেছিলাম, মনে আছে? যে পাসওয়ার্ড কিভাবে, মানে স্ট্রিং কিভাবে, র্যান্ডম স্ট্রিং কিভাবে জেনারেট করতে হয়। যারা আপনারা এসসিআইপি করেছেন তারাও এই বিষয়টা জানার কথা, যে শুরুতে যে ফাংশনগুলো শেখানো হয় তার মধ্যে ওইটা অন্যতম, যেখানে অ্যারে, ভেরিয়েবল, অপারেটর, তারপরে লুপ, সব কিছু মিলিয়ে একটা ফাংশন তৈরি করা যায়। সো আমি চাচ্ছি যে ডিজিট দিব, সেই ডিজিটের নাম্বারে ওই লেন্থের স্ট্রিং আমার কাছে চলে আসবে ডিজিট প্রেস করার সাথে সাথে। ঠিক আছে? আমরা অনেক সময় দেখি না জেনারেট পাসওয়ার্ড থাকে অনেক সাইটে গেলে, লেন্থ দিয়ে দিলেই পাসওয়ার্ড চলে আসে। ঠিক তেমন একটা কিছু আমরা বানাতে চাচ্ছি। একটু চেষ্টা করেন 10 মিনিটস, 10 মিনিটস আমরা ট্রাই করি, আদারওয়াইজ আমি করে দিচ্ছি, বাট আমরা চেষ্টা করি সর্বোচ্চ। laravel.com
That's hello. নয়টা থেকে আচ্ছা কিছু আছে ক্রেডিট কার্ডের বিল তো দিয়ে গেছি আচ্ছা 13 তারিখ আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি শুনবো না তোমার কাছ থেকে হ্যাঁ হ্যাঁ না জব করে তো আসতে পারবো না রাত 9 দিন foreign না foreign user id reference id on user on delete cascade আচ্ছা এটা বেসিক্যালি যে ফাংশনটা ইউজ করা হচ্ছে যে মনে করেন যে কোনো একটা টেবিলের ফরেন কি আমি দিয়েছি অন্য আরেকটা টেবিলের প্রাইমারি কি রাইট হ্যাঁ হ্যাঁ ইউজার টেবিলের আইডিটা আমার বা ব্লক ক্যাটাগরি টেবিলের আইডিটা আমার ব্লক টেবিলে রয়েছে ওইটাকে এখানে ফরেন কি আকারে রয়েছে সো বেসিক্যালি যেটা করা হয় যে মনে করেন যদি আমি ক্যাসকেড করে রাখি দ্যাট কেস যেটা হবে যে আমি যখনই ক্যাটাগরিটাকে রিমুভ করে দিব তখন ওই ক্যাটাগরির ফরেন কি রিলেটেড যত জায়গাতে এর রিলেশন আছে সবগুলো রোকে সে রিমুভ করে দেবে এটাকে এই জন্যই বলা হচ্ছে ক্যাসকেড বুঝতে পেরেছেন এখন আমরা আমাদের এক্সাম্পলটাতে আসি আমরা কি পেরেছি এক্সাম্পলটা করতে চেষ্টাই করি নাই হ্যাঁ চেষ্টা করি নাই তাহলে 20-30 মিনিট বসে থেকে আমরা কি করলাম মারুফ চেষ্টা করেন নাই গিটের কোড নামায় করে ফেলেছেন ভালোই গিটও আছে আপনাদের জন্য ইউটিউব আছে স্ট্যাক ওভারফ্লো আছে তাহলে আর কি দরকার ওকে তো আমি আমাদের এই এক্সাম্পলটা একটু করার চেষ্টা করি এটাকে আমি অ্যাজাক্স সার্চের এটা রেখে দিই ভিন্ন আর একটা ফাইল নেই আর কি সোর্স থেকে বা এটাকে আমরা সেভ অ্যাজ করি সেভ অ্যাজ করে জেনারেট
পাসওয়ার্ড বলি, সেভ অ্যাজ করলে মূলত যে প্রবলেমটা হয় এক্সটেনশন বসে না, দিয়ে দিতে হয়। ঠিক আছে, জেনারেট পাসওয়ার্ড নামে একটা ফাইল তৈরি করলাম। এবার আমি এখানে সোর্স থেকে নতুন করে একটা পিএসপি ফাইল নেই, password.php। তো জেনারেট পাসওয়ার্ডে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি তো রিকোয়েস্ট নিব, মানে আমি কি পাঠাবো, জাস্ট লেন্থটা পাঠাবো, আমি লেন্থটা পাঠাবো এবং লেন্থের সমপরিমাণ স্ট্রিং মানে ক্যারেক্টার আমি রিটার্ন করবো, এবং যেটা র্যান্ডম। হ্যাঁ, এটা কি হবে, র্যান্ডম ডেটা। তো রিকোয়েস্ট পাঠানো গিভেন টেক্সট না বলে আমি লেন্থ বলি। ওকে, আমি শুরুতেই কোনো লেন্থ ইনপুট বক্সে দিব না, তার মানে আমার অনলোডে এটাকে দেওয়ার দরকার নেই। আমি দিস ডট ভ্যালু আমি 2 লিখি, 5 লিখি আর 10 লিখি, দিস ডট ভ্যালু দিয়ে চলে যাবে, আর আরইএস সেখানে ওই ভ্যালুটা রিটার্ন আসবে, রাইট। যে পেজটার কাছে পাঠাতে চাচ্ছি সেই পেজটার নাম কি লিখলাম, পাসওয়ার্ড। আচ্ছা, টেক্সট, এটাকে আমি টেক্সট না বলে লেন বলি, আর এই লেন ভেরিয়েবলটা আমি এখানে কনক্যাট করে দেই। ইনপুট বক্সে যে লেনটা দিব সেই লেনটাই কোথায় যাবে, লেন ভেরিয়েবল হয়ে সার্ভার পেজে। এখন আমি password.php তে তো সাবমিট করলাম, ওপেন করা হলো, রিকার্সিভ ফাংশন কল করা হলো, রেডি স্টেট চেঞ্জ হবে, রিকার্সিভ ফাংশন রিকল হবে, চেঞ্জ হতে হতে যখন 4 হবে আর স্ট্যাটাস 200 হবে তখন কি হবে, রেসপন্স টেক্সট পাবো। অ্যাজাক্স এর ফাংশনালিটিতে এতটুকুই, রাইট। সেখানে কোনো চেঞ্জ নেই। পাসওয়ার্ড ফাইলে গিয়ে আমি কি করব, লেন্থটাকে রিসিভ করব, লেন্থ ইকুয়াল $_ get length দিলাম। এরপর আমি একটা অ্যারে বানাই, আলফা নামে একটা অ্যারে তৈরি করছি। অ্যারেতে অল্প কিছু ক্যারেক্টার রাখি, মনে করেন 8-10টা। ক্যারেক্টার রাখি, মনে করেন এ, ভি, and L, K, S, T, M, B। কয়টা ক্যারেক্টার আছে, 3, 3 6, 3 9, 10টা, রাইট। আচ্ছা, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, জাস্ট ভেরিয়েবল নামে একটা, পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভ্যালু কি দিয়েছি, ব্ল্যাঙ্ক। আমরা ফর লুপ জানি না, লুপটা কিভাবে চালাবো, i equal 1 দিয়ে i less equal লেন বরাবর যাবে, i কে কি করব, প্লাস প্লাস। ঠিক আছে, তো মাঝে i কোথায়, ঠিক নাই। আচ্ছা, লুপটা ঘুরলো, এবারটা কি করব, ইন্ডেক্সের ভ্যালু র্যান্ডমলি নিব। হ্যালো, হ্যাঁ বুঝলাম, হ্যাঁ মেল। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে সিম্পল থিংস, যে আমি যদি এই অ্যারে থেকে ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু নেই, ফর এক্সাম্পল এই অ্যারের 0 ইন্ডেক্সে কি আছে, এ, আর 9 ইন্ডেক্সে কি আছে, পি। তাহলে আমি যদি লুপ চালাই 0 থেকে, লেন্থ মাইনাস কত হবে, 1 পর্যন্ত। ফর এক্সাম্পল লেন্থ 2 দিয়েছি, 2 মানে কি 0 আর 1, তাই তো। লেন্থ 3 দিয়েছি, তার মানে কি 0 1 আর 2, এরকম। এখন যদি আমি বলি এরকম যে
পাসওয়ার্ড ডট ইকুয়াল এর মানে কি কনক্যাট, তাই তো? আচ্ছা, এর মধ্যে আমি যদি বলি আলফা অ্যারের ইন্ডেক্স হচ্ছে $i, ইন্ডেক্স চেঞ্জ হলে কি ডিফারেন্ট ভ্যালু আসবে না? একটু চিন্তা করেন তো। যেমন আই এর ভ্যালু যখন আই ইন্ডেক্স হচ্ছে 0 তখন এই ভ্যালু কত আসবে? a। আই এর ভ্যালু 1 কত আসবে এর মধ্যে? v। সব কি কনক্যাট হবে, তাই কি না? আরেকটু বেটার প্রসেসে যাব আমরা পরে, বাট আপাতত তো এটাই মনে হচ্ছে, এটা ঠিক আছে না? আমি যদি তাহলে 2 দেই তাহলে কি আসবে? av। 3 দিলে কি আসবে? av @। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি যদি ফাইনালি এই ভেরিয়েবলটা তো ডট ইকুয়াল মানে কি কনক্যাট হচ্ছে এক এক করে, আমি যদি ইকো বলি ডলার পাসওয়ার্ড, এটাই কোথায় চলে যাবে? রেসপন্সে। একটু খেয়াল করেন আমাদের এই পেজে কোনো চেঞ্জ আনতে হয়েছে? কিছুই না কিন্তু। চেক করি এ আর ভি, রাইট? av @। বিষয়টা বোঝা যাচ্ছে? এখন আমি যত লেন দিব সে অনুযায়ী আমার অ্যারে থেকে একটা একটা করে ভ্যালু নিয়ে সে ওখানে দেখাবে, বাট এটা কি র্যান্ডম হচ্ছে? র্যান্ডম হচ্ছে না, আমার অ্যারের ফিক্সড ভ্যালু আসছে। এটাকে র্যান্ডম করার জন্য আমরা আরেকটু স্মার্ট প্রসেসে যেতে পারি, যে ইন্ডেক্সটাই আমরা পিক করব র্যান্ডমলি। ইন্ডেক্সটা আই হিসেবে ফিক্স করে দিব না, ইন্ডেক্সটা আমি এভাবে পিক করব, লাইক আর ইকুয়াল র্যান্ড অ্যারে, র্যান্ড ফাংশন 0, কত হবে? আমার ইন্ডেক্স কয়টা অ্যারের? 10টা, 0 থেকে 9, যে কোনো একটা ভ্যালু রিটার্ন হবে এবং ওই ইন্ডেক্সের ভ্যালু আমি রিসিভ করব, আলফার ইন্ডেক্সের ভ্যালু আমি রিড করব। এখন আই কি ফিক্সড হলো? ফিক্স না, আর এর ভ্যালু যে কোনো কিছু সেই অনুযায়ী আমার পাসওয়ার্ডে ক্যারেক্টার। বিষয়টা বোঝা যাচ্ছে? সো মনে করেন র্যান্ড 0 to 9 এর বাইরে কোনো কিছু দেবে? র্যান্ড তো বিল্ট ইন ফাংশন, যে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে, লাইক রিটার্ন করেছে 8, তার মানে কি আর এর ভ্যালু কত? 8। তো আলফা 8 মানে কি এম, সে রিটার্ন করেছে 2, তো আলফা 2 মানে কি 0 1 2 @। বিষয়টা বোঝা যাচ্ছে? তো এবার সে র্যান্ডমলি আসবে, একটু চেক করেন, এখন আর ফিক্সড ভ্যালু আসবে না। আসে av আসে, sp এসেছে, আবার 2 প্রেস করি, রাইট? আবার 2 প্রেস করছে, ক্লিয়ার? সো আমি 20 প্রেস করছি, আমি 200 প্রেস করছি, আমি 2000 প্রেস করছি, তো র্যান্ডমলি সে জেনারেট করতেই থাকবে ওই স্ট্রিং। লুপ কতবার ঘুরছে এটা রিটার্ন আসে। বিষয়টা বুঝতে পেরেছেন? তার মানে আমরা যেটা কনসেন্ট্রেট করলাম সেটা হচ্ছে বেসিক্যালি আজকে ক্লায়েন্ট থেকে সার্ভার পর্যন্ত এসেছে, এবার যেতে হবে কোথায়? সার্ভার থেকে ডেটাবেসে। সো নেক্সট ক্লাসে আমি ডেটাবেস অ্যাক্সেস করব, ডেটাবেস সার্চিং, ডেটাবেস আপডেট, লাইক ডিসলাইক, এই যে ইস্যুগুলো রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সো প্রথম ধাপে যদি দেখে শেষ করতে পারি ই কমার্স স্টার্ট হবে, বাট ই কমার্স ওই দিন রেডি থাকতে হবে। স্টার্টিং ই কমার্সের অবস্থাটা ব্লগের কমেন্টস এর কাজটা হোমওয়ার্কে দিয়েছিলাম, কি অবস্থা? নাকি করে দিতে হবে কমেন্টসটা অ্যাজাক্স দিয়ে? আচ্ছা করে দেবো, যে আপনি এন্টার দিলেই সেভ হয়ে যাবে। আচ্ছা আমি